চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে নিহত এক। আমাদের টিচারদেরকে নিয়ে চিফ গেস্ট করে করব। আর মহিউদ্দিন চৌধুরীর ছেলেরা, মহিউদ্দিন ভাই ছেলেরা বলতেছে যে না, ও মহিউদ্দিন ভাইকে চিফ গেস্ট রাখতে পারে, বলতে আমরা কোনো রাজনৈতিক নেতাকে চিফ গেস্ট রাখবো না। আমরা ভেতরে ছিলাম, পাশে সোহেল ভাইকে ছুরি মারছে। জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস প্রশাসনের, শাস্তি থেকে রেহাই পাবে না কেউই, হুঁশিয়ারি মেয়রের। প্রিমিয়ার ইউনিভার্সিটির যে ছেলেটা মারা গেছে, যারা তাদেরকে মারছে তাদেরকে কিছু ছেলেকে আমরা আটক করছি। তাদেরকে এর মধ্যে যদি তারা থাকে তাদেরকে আমরা হত্যা মামলা চালান দিব। এবার যারা তাকে নৃশংসভাবে হত্যা করছে, এখানে ভিডিও ফুটেজ আছে এবং তারা তাদের যারা আশ্রয়দাতা, যারা প্রশ্রয় দিয়েছে, আমি মনে করি এটা সর্বোচ্চ যে সাজা সেটা নিশ্চিত করা উচিত। ক্যাম্পাস বন্ধ ঘোষণা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তনু হত্যার বিচার দাবিতে আজও সোচ্চার সারা দেশ। দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য লাশ তোলা হবে কাল, মামলা সিআইডিতে। আপিল বিভাগের বহাল রাখা মৃত্যুদণ্ডের রায় রিভিউর আবেদন করলেন জামায়াত নেতা নিজামী। দ্রুতই নিষ্পত্তি করা হবে জানালো রাষ্ট্রপক্ষ। আগামীতে গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন প্রতিমন্ত্রী। দাম বাড়ানোর ইঙ্গিত। এবং কাল উদ্বোধন হচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও হলি ফ্যামিলি অংশ। পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে। বিদায়ী অনুষ্ঠানে অতিথি করাকে কেন্দ্র করে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুপুরে বিশ্ববিদ্যালয় প্রবর্তক ক্যাম্পাস এলাকায় এই সংঘর্ষ হয়। এ ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে সিটি মেয়রের আশ্বাসে 5 ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাসের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীরা জানান, আগামী 31 মার্চ বিশ্ববিদ্যালয়ের এমবিএ শেষ পর্বের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে অতিথি করা নিয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরে কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা চালায় 15 থেকে 20 জন যুবক। এ সময় এমবিএ শিক্ষার্থী সোহেলকে ছুরিকাঘাত ও আরো 3 জনকে পিটিয়ে আহত করে তারা। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোহেলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আমাদের টিচারদেরকে নিয়ে চিফ গেস্ট করে করব। আর মহিউদ্দিন চৌধুরীর ছেলেরা, মহিউদ্দিন ভাই ছেলেরা বলতেছে যে না, ও মহিউদ্দিন ভাইকে চিফ গেস্ট রাখতে পারে, বলতে আমরা কোনো রাজনৈতিক নেতাকে চিফ গেস্ট রাখবো না। আমরা ভেতরে ছিলাম, পাশে সোহেল ভাইকে ছুরি মারছে। ছুরি মারার পরে তার ওখান থেকে নিচে এনে যখন আমরা হোস্টেলে নিয়েছিলাম, কতগুলো ছোট ভাই নিয়েছিল, ছোট ভাইগুলোরও মারছে, সোহেল ভাইয়েরও মারছে। এই ঘটনার পরপরই হামলাকারীদের গ্রেফতারের দাবিতে নগরীর প্রবর্তক মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা আশপাশের দোকানপাট ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাঙচুর চালায়। পরে সন্ধ্যায় ঘটনাস্থলে যান চট্টগ্রামের সিটি মেয়র আজম নাসির। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। এবার যারা তাকে নৃশংসভাবে হত্যা করছে, এখানে ভিডিও ফুটেজ আছে এবং তারা তাদের যারা আশ্রয়দাতা, যারা প্রশ্রয় দিয়েছে, আমি মনে করি এটা সর্বোচ্চ যে সাজা সেটা নিশ্চিত করা উচিত এবং সেটার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে পুলিশ। প্রিমিয়ার ইউনিভার্সিটির যে ছেলেটা মারা গেছে, যারা তাদেরকে মারছে তাদেরকে কিছু ছেলেকে আমরা আটক করছি। তাদেরকে এর মধ্যে যদি তারা থাকে তাদেরকে আমরা হত্যা মামলা চালান দিব। এছাড়াও আমরা আমাদের একটা সিভিল টিম আমাদের সিনিয়র অফিসারদের নির্দেশে আমরা পাঠিয়ে দিচ্ছি। এদিকে শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, চট্টগ্রাম। তনু হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতারের দাবিতে আগামী 3রা এপ্রিল সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। শাহবাগে বিক্ষোভ কর্মসূচির পর এই ঘোষণা দেওয়া হয়। তবে এইচএসসি পরীক্ষার্থীরা এই কর্মসূচির বাইরে থাকবে। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শাহবাগ এলাকায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়। বিকেলে বিক্ষোভ সমাবেশে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
কুমিল্লার কলেজ ছাত্রী সংস্কৃতি কর্মী সোহাগী জাহান তনু হত্যার 9 দিন পেরিয়ে গেলেও অপরাধীদের এখনো শনাক্ত করা যায়নি। এর প্রতিবাদেই শাহবাগে ছাত্রদের এই বিক্ষোভ। দুপুর থেকেই কয়েক ঘন্টার জন্য শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে রাখে তারা। বিক্ষোভে যোগ দেয় ঢাকা কলেজ, নটরডেম কলেজ সহ বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরাও যোগ দেয় প্রতিবাদ সমাবেশে। সরকার এ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছে, করবে কি করবে না, তা নিয়েও কোনো বড় কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তাই তনু হত্যার বিচারের দাবিতে ধর্ষকদেরকে ধরার জন্য আমরা আজকে এখানে মানববন্ধন করেছি। আমি চরম ক্ষুব্ধ। আমি এটার বিচার চাই। যে দেশে মাথার চুল টেনে ছিঁড়ে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়, সে দেশে আমি এরকম আশা করতেই পারি না। আমি এটা চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সরকার আমাদের কথায় কোনো ভ্রুক্ষেপ করে নাই, তাই বাধ্য হয়ে পড়াশোনা বাদ দিয়ে আমাদের রাস্তায় নামতে হয়েছে। আমরা আশা করি যে দেশে একটা স্বাধীন বিচার ব্যবস্থা আছে, ঠিকঠাক বিচার চলবে, কিন্তু কোনো রকম কোনো বিচার চলে নাই, বাধ্য হয়ে আমাদের নামতে হচ্ছে রাস্তায়। এ সময় বিক্ষোভের পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হয়। আগামী 3 তারিখে প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এই ছাত্র ধর্মঘট সফল করার জন্য সর্বাত্মক ভূমিকা রাখবে। হত্যাকারীদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে সংস্কৃতি কর্মীরাও। এটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এটিকে নিয়ে রাজনীতি খেলা করে দেশকে সংঘাতপূর্ণ করবেন না। আমাদের আন্দোলন অবশ্যই বেগবান হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে আহ্বান জানাতে চাই, আজকে সারা দেশ যেভাবে ফুঁসে উঠেছে, এই ঘটনার দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। তনু হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে সরকারের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। সন্ধ্যায় নারীর প্রতি দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার প্রতিবাদে মশাল মিছিল করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মতো দেশের বিভিন্ন প্রান্তেও প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তনু হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় এইসব কর্মসূচি থেকে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকাল 11টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শহীদ মিনারে তনু মঞ্চে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তনু হত্যার বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি সহ বিক্ষোভ সমাবেশ করেন তারা। কর্মসূচিতে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। 20 ঘন্টার মধ্যে আমরা তনু হত্যার বিচার না পাই, কেন সারা বাংলাদেশ আন্দোলনে মুখরিত হয়ে যাবে। নিষ্ঠ খুনিদের বিচার না পাই, বিচার একটাই, ফাঁসি। ততক্ষণ যাবত আমরা তনু মঞ্চ ছাড়বো না, রাজপথ ছাড়বো না। প্রশাসন যেন আর চুপ না থাকে, যা ধর্ষকদের জন্য অবিলম্বে বের করে এনে ফাঁসির আওতায় নিয়ে আসা হয়। এদিকে নিহত সোহাগী জাহান তনুর লাশ উত্তোলনের জন্য আদালতের নির্দেশ অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আসামি শনাক্তকরণে যে সমস্ত গুরুত্বপূর্ণ আলামত বা তথ্য আমাদেরকে সহায়তা করতে পারে, সেই ধরনের তথ্য সংগ্রহের জন্যই কিন্তু আমরা পোস্টমর্টম রিপোর্ট এবং পুরো লাশ উত্তোলন করে আরো কিছু বিষয় ইনভেস্টিগেশন করতে চাই। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে আমরা লিখেছি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য। উনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন। তনু হত্যার প্রতিবাদে বরিশালেও সকাল 11:30টার দিকে সরকারি বিএম কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এর আগে সকাল 10টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সম্মিলিত নারী নির্যাতন প্রতিরোধ সামাজিক কমিটিও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। পরে একটি বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। যারা তনুর এই মানবিক নির্যাতন করছে, আমরা চাইবো তাদের যথাযথ ব্যবস্থা নেয় এবং তাদেরকে ফাঁসিতে ঝুলাতে। এছাড়া একই দাবিতে সিলেট, ভৈরব সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে বিক্ষুব্ধরা। তাসবিন আফরোজ, সময় সংবাদ। রাজধানীতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর জন্য 4 তলা বিশিষ্ট একটি ব্যারাক কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন সংলগ্ন এলাকায় ওই ভবনের উদ্বোধন করেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে পিজিআর জানিয়েছে, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে 8 কোটি 42 লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়েছে। অত্যাধুনিক ভবনটির নিচতলায় অফিস কমপ্লেক্স, জিমনেশিয়াম, অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। তৃতীয় ও চতুর্থ তলায় 150 জন গার্ড সদস্যের আবাসনের ব্যবস্থা আছে। ভবনটি উদ্বোধনের ফলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয়া বিশেষ এই ইউনিটের আবাসন সংকট দূর হবে বলে আশা পিজিআরের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাত 11টার সময় আরো থাকছে। রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের $46,30,000 বাংলাদেশকে ফেরত দিতে অভিযুক্ত চীনা ব্যবসায়ীকে নির্দেশ ফিলিপিন্সের সিনেট কমিটির। মামলার প্রস্তুতি বাংলাদেশ ব্যাংকের। মৃত্যুদণ্ড বহালের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি জমা দেন তার আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী আশা করছেন রিভিউ মৃত্যুদণ্ড বহাল থাকবে নিজামীর। রিভিউ দ্রুত শুনানির আবেদন করার কথাও জানিয়েছেন তিনি। আফজাল হোসেনের রিপোর্ট। বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী 3টি অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে গত 15 মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। সে রায়ে বলা হয়, নিজামীর উস্কানিতে মানবতাবিরোধী অপরাধ করে আলবদর বাহিনী। 71-এ হত্যা গণহত্যাকারীদের ফাঁসির সাজায় প্রাপ্য বলেও নিজামীর রায়ে পর্যবেক্ষণ দেন আদালত। আইনি বাধ্যবাধকতায় পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারবে সংক্ষুব্ধ পক্ষ। সেই হিসেবে মঙ্গলবার সকালে নিজামীর মৃত্যুদণ্ডের সাজা পুনর্বিবেচনার আবেদন করেন তার আইনজীবীরা। কোন কোন ক্ষেত্রে সাক্ষী যা বলেন নাই আমাদের মাননীয় বিচারক সেগুলো ভুলভাবে উত্থাপন করেছেন অসতর্কতাবশত। রিভিউ হলে আমরা তারা পুঙ্খানুপুঙ্খানুরূপে বিষয়টি দেখবেন, দেখে ন্যায় বিচারের স্বার্থে আমার আপিলকারীকে মাওলানা নিজাম সাহেবকে খালাস দেবে। এর আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 মানবতাবিরোধী রায়ের বিরুদ্ধে রিভিউ চাইলেও সর্বোচ্চ আদালত তা খারিজ করে দেন। পরে তাদের দণ্ড কার্যকর করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মনে করেন, রিভিউও নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকবে। রিভিউটা শুধু হবে আইনগতভাবে সেই রায়তে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা সেটার উপরে, এবং সেখানে ফ্যাকচুয়াল এক্সপেক্টটা নেই। আমরা আশা করি আমাদের এই যে 3টি ডেথ সেন্টেন্স দিয়েছে সেই 3টি ডেথ সেন্টেন্স বহাল থাকবে এবং তাকে যে শাস্তি দিয়েছে সমস্ত শাস্তিগুলি বহাল থাকবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর নেতা নিজামীর রিভিউ আবেদনটি দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করা হবে বলেও জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সংবিধান ছিনিমিনি খেলার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে সতর্ক করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনাকে বাদ দিতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দেশপ্রেমিক জনগণকে সজাগ থেকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। স্বাধীনতা দিবস উপলক্ষে বিকেলে রাজধানীতে ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন তারা। তাদের বুঝ হয়ে গেছে আন্দোলনের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে, আগুন সন্ত্রাসের মাধ্যমে এই সরকারের কোন রকম পতন ঘটানো যাবে না। তাই তারা স্বীকার করেছেন 19 সালে নির্বাচন। একটি কথা বলেছেন, শেখ হাসিনা বিহীন নির্বাচন। অর্থাৎ তারা বাংলাদেশে আরেকটি 15 আগস্ট সৃষ্টি করতে চায়। অর্থাৎ তারা বাংলাদেশে আজকে আবার একটি 21 আগস্ট সৃষ্টি করতে চায়। তারা দেশকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। এই ষড়যন্ত্রকারীরা যেমনি ভাবে আজকে বিরোধী শিবিরে অবস্থান করছে, তেমনি ভাবে সকল জায়গায় এই ষড়যন্ত্রকারীদের কিন্তু অবস্থান আছে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে, এই অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। খালেদা জিয়াকে উদ্দেশ্য করেই আমার বলতে হয় যে আজকে যে আপনি এই কথাটা বলতে পেরেছেন সেটাও কিন্তু শেখ হাসিনার কারণেই। তার কারণ হচ্ছে আপনি মাইনাস হয়ে গিয়েছিলেন। শেখ হাসিনাই আপনাকে অন্তত পক্ষে 2009 সালে নির্বাচন করার, অংশগ্রহণ করার মতন অনুমতি দিয়েছিল বলেই আপনি পেরেছেন। কথাবার্তা সাবধানে বলবেন, এটা বাংলাদেশ। সংবিধান নিয়ে ছিনিমিনি খেলবেন না। খেলে দেখেছেন হাত পুড়েছে, স্বামী মারা গেছে, এইগুলি নিয়ে আর ছিনিমিনি খেলেন না। এই সংবিধানে যা আছে সেইটা মেনে রাজনীতি করেন, আর না হলে পাকিস্তানে যান। পাকিস্তানে 15 দিন পর পর সংবিধান বদলায়। এক দেড় মাসের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন পেসার তাসকিন আহমেদ।
মিরপুরে সকালে সাংবাদিকদের কথা জানিয়েছেন জাতীয় দলের বোলিং কোচ হিথ স্ট্রিক। জিম্বাবুয়ের এই কোচের সঙ্গে বিসিবির চুক্তি প্রায় শেষের পথে, তবে দলের সঙ্গে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন হিথ। যেভাবে তাসকিনের পুনর্বাসন প্রক্রিয়া চলছে তাতে আগামী 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই তাসকিন আবারও নিজেকে ঠিক প্রমাণ করে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবে। তার অন্য কোনো বলে ত্রুটি নেই। আগামী কয়েকদিনে বাউন্সারগুলো তাসকিন শুধরে নেবে এমনটাই আশা করি। বাংলাদেশে বোলিং কোচ হিসাবে বিসিবির সাথে আমার চুক্তি বাড়ানোর ইচ্ছা আছে। ফার্নেস অয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিলেও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে বিদ্যুৎ খাতের ভর্তুকি কমিয়ে আনার লক্ষ্যেই গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এভাবে আমাদের বিদ্যুতের প্ল্যান্টের ডেভেলপমেন্ট চলছে, ট্রান্সমিশনে চলছে, সেখানে কিন্তু ইনভেস্টমেন্টের পরিমাণও বাড়ছে, লোনের পরিমাণও বাড়ছে। সুতরাং সেই দিকে যদি ক্যালকুলেশন করি, আমার মনে হয় না সাময়িকভাবে বিদ্যুতের দামের উপর কোনো প্রভাব বিস্তার করবে এই মুহূর্তে। যেভাবে আমাদের ডেভেলপমেন্ট দরকার, আমি মনে করি সেই কস্ট রেশিওতে একটা ব্রেক ইভেনে যাওয়া দরকার। আমি মনে করছি যে 2-4 বছর লাগবে, অন্তত 5 বছর লাগবে একটা ব্রেক ইভেনে আসাটা। এখনো সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছেন, তো আমরা তো ধীরে ধীরে সেই জায়গা থেকে সরে আসতে চাই। যত্রতত্রভাবে গ্যাস ব্যবহার করাতে কিন্তু গ্যাসের উপর একটা প্রচন্ডভাবে চাপ সৃষ্টি হয়েছে। এই জায়গাটাকে আমরা সঠিক ম্যানেজমেন্ট নিয়ে আসছি। ইউজার ম্যানেজমেন্ট আমাদের দরকার, এটার পরিকল্পনা হয়ে গেছে। রাত 11টার সময় আরো থাকছে। সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে এক মিশরীয় বিমান ছিনতাই, প্রায় 6 ঘন্টা নাটকীয়তার শেষে ছিনতাইকারী আটক, সন্ত্রাসীর সংশ্লিষ্টতা নাকচ কর্তৃপক্ষের। অবশেষে আগামীকাল উদ্বোধন হচ্ছে বহুল আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশটি। তবে এই অংশে এফডিসি থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত র্যাম্পটির কাজ শেষ না হওয়ায় আপাতত এটি বাদ রেখেই বাকি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। দুপুরে ফ্লাইওভার পরিদর্শনে এসে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, নানা জটিলতার কারণে ফ্লাইওভারের কাজ শেষ করতে দেরি হচ্ছে। তাফসির বাবুর রিপোর্ট। উদ্বোধনের আগে শেষ পরশ, ফ্লাইওভারের খুঁটিনাটি বিষয়গুলো তদারকি করে নিচ্ছেন নির্মাণ কর্মীরা। তপ্ত রোদ উপেক্ষা করে চলছে ফিনিশিং ও সৌন্দর্য বর্ধনের কাজ। হোয়াইট সিমেন্ট ও মার্বেল পাউডার মিশিয়ে দেয়া হচ্ছে প্রলেপ। জায়গায় জায়গায় একটু হালকা স্পট পড়ে আছে, এগুলো আর কি ফিনিশিং করা আছে। ইতোমধ্যেই বসানো হয়েছে ল্যাম্পপোস্ট, পাশাপাশি ফ্লাইওভারে ওঠা ও নামার র্যাম্প এবং এসবের সঙ্গে মূল সড়কের সংযোগের কাজও শেষ। ফ্লাইওভারে তেজগাঁও 7 রাস্তা থেকে মগবাজার হয়ে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত 2 কিলোমিটার দৈর্ঘ্যের এই অংশটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাটির নিচে যে কি আছে এটা আমরাও জানি না, ঘুরে দেখি পার্মানেন্ট স্থাপনা, সেটাকে আমার রক্ষা করতে হবে। ওইখানে দাঁড়ায় আমাদের ডিজাইন চেঞ্জ করতে হয়েছে। কাজে নানান রকম প্রতিবন্ধকতা ছিল, টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল। আল্লাহর রহমতে বিরাট অংশ 2 কিলোমিটার এক্সপ্রেসওয়ে উদ্বোধন হচ্ছে। মগবাজার মৌচাক ফ্লাইওভারের পুরো প্রকল্পের যে দৈর্ঘ্য, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে ফ্লাইওভারের এই অংশটি। তবে এই ফ্লাইওভারে এই এফডিসি মোড় থেকে রেল ক্রসিং পার হয়ে কারওয়ান বাজার অভিমুখে যে র্যাম্পটি নামার কথা ছিল, যথাসময়ে সেটির কাজ শেষ না হওয়ায় আপাতত এটি বাদ রেখেই উদ্বোধন করে দেয়া হচ্ছে ফ্লাইওভারের এই বাকি অংশটি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ফ্লাইওভারের এই র্যাম্পটিতে শেষ মুহূর্তে দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় যথাসময়ে এটির কাজ শেষ করা সম্ভব হয়নি। একই অবস্থা মগবাজারেও। এখানে বায় মোড় নিয়ে ফ্লাইওভার থেকে নামার যে সংযোগ র্যাম্প, সেটির নির্মাণ কাজ এখনো চলছে। তবে প্রকল্প পরিচালক আশাবাদী, ফ্লাইওভারের পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে। আমরা 3টা কন্ট্রাক্ট 3টা ফেজে শেষ হবে, 3টা ফেজে ট্রাফিকের জন্য উন্মুক্ত করে দেবো। যেটা ইস্কাটন থেকে মৌচাকের দিকে যাবে, যেটা বললাম জুনে আমরা ইনশাল্লাহ ছেড়ে দেব, সেটাও 82% হয়ে গেছে। এবং যেটা রামপুরা শান্তিনগর রাজারবাগের দিকে আছে, সেটারও ফিজিক্যাল প্রোগ্রেস 55% হয়ে গেছে। কয়েক দফা মেয়াদ বৃদ্ধির পাশাপাশি 2013 সালে শুরু হওয়া এ কাজের ব্যয়ও 343 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 1200 কোটি টাকা। তবে নকশার ত্রুটি আর নানা সমালোচনার মধ্যেই অবশেষে 8 কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারটির 2 কিলোমিটার অংশ যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। রিজার্ভ থেকে পাচার হওয়া অর্থের মধ্যে অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং এর কাছে থাকা $46,30,000 বাংলাদেশকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ফিলিপাইনের সিনেট কমিটি। পাচার হয়ে ক্যাসিনোতে যাওয়া অর্থের মধ্যে $80 লাখ খরচ হয়েছে বলেও জানিয়েছেন
অভিযুক্ত এই চীনা ব্যবসায়ী। এ ঘটনায় জড়িত দুই বিদেশি ব্যবসায়ীর জব্দ করা ক্যাসিনো অ্যাকাউন্টে 10 কোটি 70 লাখ পেসোরও বেশি অর্থ আছে বলে এমনটাই দাবি করেছেন কিম। মঙ্গলবার দেশটির দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটির 3য় দফা শুনানিতে তিনি কথা জানান। অবশেষে মুখ খুললেন বাংলাদেশ ব্যাংক রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচারের ঘটনায় প্রধান অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিমং। মঙ্গলবার সিনেটের 3য় দফা শুনানিতে বেরিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচার হওয়ার বিষয়ে চাঞ্চল্যকর সব তথ্য। প্রধান অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিমং সিনেট শুনানিতে জানিয়েছেন, চীনের বেইজিং এর গাও এবং ম্যাকাওয়ের দিং নামে দুজন ক্যাসিনো অপারেটর অর্থ পাচারের এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। শুনানিতে একটি মুখবন্ধ খাম থেকে এই দুজনের পাসপোর্টের ফটোকপি বের করে সিনেটে তাদের পরিচয় প্রকাশ করেন কিম এবং দুজনেই তার পরিচিত বলেও জানান তিনি। গাওকে অ্যাকাউন্ট খোলার জন্য আমি মায়ার সাথে তাকে পরিচয় করিয়ে দিয়েছিলাম, কিন্তু সব মিলিয়ে 5টি অ্যাকাউন্ট খোলার জন্য আমার কাছে তথ্য চেয়েছিলেন মায়া, আর এই অ্যাকাউন্ট খোলার জন্য গাওয়ের কাছে $2,500 চেয়েছিল তিনি। গেল 4 ফেব্রুয়ারি ম্যাকাওয়ের ক্যাসিনো ব্যবসা বন্ধ করে ম্যানিলাতে নতুন করে বিনিয়োগে আগ্রহ দেখান গাও এবং ফিলিপিন্সে বড় অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছেন বলেও কিমকে জানান তিনি। এরপর দিনই আরসিবিসির জুপিটার শাখায় গাও এবং দিং এর অ্যাকাউন্টে বিপুল পরিমাণ ডলার এসেছে বলে জানতে পারেন কিম। ফিলিপিন্সে পাচার হওয়া 8 কোটি 10 লাখ ডলারের মধ্যে এই অ্যাকাউন্টগুলো থেকে কিমের সোলারি ক্যাসিনোতে আসে 6 কোটি 30 লাখ ডলার এবং 1 কোটি 70 লাখ ডলার যায় ফিলিপিন্সের বৈদেশিক মুদ্রা বিনিময়কারী সংস্থা ফিলরেমের কাছে। 5 ফেব্রুয়ারি রাতে ফিলরেমের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা 8 কোটি ও মায়া দেগুইতো 2 কোটি পেসো জমা দেন সোলারি ক্যাসিনোতে। এ কাজে মায়ার ব্যক্তিগত গাড়িটি ব্যবহার করা হয়, আর এর একটি ছবিও আমার কাছে রয়েছে। আর এই লেনদেনের পর ক্যাসিনোর কোরিয়ান রেস্টুরেন্টে আমার সাথে মায়া দেগুইতো ও ফিলরেমের একজন প্রতিনিধি। এছাড়া গেল 9, 10 ও 14 ফেব্রুয়ারি সালুদ বাতিস্তার বাড়ি থেকে নগদ 30 কোটি পেসো এবং 50 লাখ ডলার ক্যাসিনোতে নিয়ে যাওয়ার দাবি করেছেন কিম। আর এই লেনদেনের কমিশন বাবদ কিমের কাছে 50 লাখ ডলার দাবি করেন গাও এবং দিং। সোলারি ক্যাসিনোতে দিং এর ডলার অ্যাকাউন্ট ইতিমধ্যেই জব্দ করা হয়েছে, সেখানে প্রায় 10 কোটি 73 লাখ পেসো রয়েছে। এ বিষয়ে নির্দেশনা পেলে আমরা সেই অর্থ ফেরত দিতে পারব। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচারের ঘটনায় আরসিবিসি ব্যাংকের ভুয়া 4টি অ্যাকাউন্টের মধ্যে 2টি শনাক্ত হয়েছে। ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছে জমা দেয়া এক তদন্ত প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আরসিবিসি ব্যাংকের তদন্ত কমিটি। এজি মাহমুদ, সময় সংবাদ। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হক কিউসি বলেছেন, ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের ভুলের কারণেই বাংলাদেশ ব্যাংকের টাকা পাচার হয়েছে। এমনকি ঘটনা জানতে চেয়ে চিঠি দেয়া হলেও তার জবাব দেয়নি ফেডারেল ব্যাংক। সকালে হাইকোর্টে নিজ কক্ষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি জানান, যেসব চ্যানেলের মাধ্যমে টাকা সরানো হয়েছে তার খোঁজ খবর নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। 24 তারিখে সব তথ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক একটা চিঠি দেয়। সেই চিঠির আজ পর্যন্ত উত্তর আসেনি ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে। আমরা এই চিঠির উত্তর নিব যে আপনারা কেন এই পেমেন্টগুলো করলেন, কবে আপনার কাছে ইনস্ট্রাকশন এসছে, আপনি কবে দিয়েছেন। মামলা তো করাই যায়, যে টাকা আমার দিয়েছে তার দেওয়ার কথা আমার ইনস্ট্রাকশন অনুযায়ী। আমি তো ইনস্ট্রাকশন দিইনি, এটা তো ক্লিয়ার। ইনস্ট্রাকশন চোর দিয়েছে, তো চোরের ইনস্ট্রাকশনের উপর যদি কাজ করে তাহলে তো আমি বলতেই পারি যে তুমি আমার ইনস্ট্রাকশন কাজ করে না, আমার টাকা ফেরত দাও। কিন্তু সহজ, কিন্তু মামলা করা লাগবে না, ওরা লজ্জায় এমনি দিয়ে দিবে টাকা, আমি জানি না। আমার তো মনে হয় যে তাদের এমনি দিয়ে দেওয়া উচিত। রিজার্ভ চুরির ঘটনায় ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ব্যবহৃত ল্যাপটপগুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র শুভঙ্কর সাহা। সকালে কেন্দ্রীয় ব্যাংকের সামনে সাংবাদিকদের তিনি জানান, ফিলিপাইনের সঙ্গে পারস্পরিক সহযোগিতা চুক্তির মাধ্যমেই বেহাত হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব। ডেস্কটপের পাশাপাশি ল্যাপটপগুলো চেক করে দেখা হবে যে আসলে আমাদের যে সাইবার অ্যাটাক হয়েছিল সেটার কারণে সেই ল্যাপটপটা কোনো ঝুঁকিপূর্ণ কিছু হয়েছে কিনা, পুরো বিষয়টাকে চিহ্নিত করে যারা টাকা নিয়েছে তাদেরকে ফিলিপাইন কর্তৃপক্ষ চিহ্নিত করে তাদের কাছ থেকে আদায়ের মাধ্যমে বা দায়ী ব্যাংককে অভিযুক্ত করে আমাদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা নেবে, এই আশাবাদ আমরা দৃঢ়ভাবে ব্যক্ত করছি। প্রায় 6 ঘন্টা পর অবসান হলো মিশরের বিমান ছিনতাই ও জিম্মি নাটকের।
সাইপ্রাসের লার্নাকা বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর দীর্ঘ আলোচনার পর জিম্মি থাকা 81 আরোহী ও ক্রুদের মুক্তির পর ছিনতাইকারী নিজেও আত্মসমর্পণ করে। ছিনতাইকারী সাইপ্রাসে তার সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতেই এ কাণ্ড ঘটায় বলে জানায় গণমাধ্যম। মিশরের আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার সময় ছিনতাইকারীর আত্মঘাতী বোমা হামলার হুমকির মুখে ইজিপ্ট এয়ারের বিমানটি সাইপ্রাসে অবতরণ করে। ঘটনার সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মিশরীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ছিনতাইকারীকে মিশরের আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ইব্রাহিম সাবাহ বলে উল্লেখ করা হলেও আটকের পর সাইপ্রাস কর্তৃপক্ষ জানায় তার নাম সাইফ আল-দিন মুস্তাফা। পিছিয়ে গেল স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট 2016। নতুন তারিখ অনুযায়ী আগামী 1 এপ্রিল মাঠে গড়ানোর কথা রয়েছে চলতি মৌসুমের প্রথম টুর্নামেন্ট। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাফুফে। এর আগে 30 মার্চ স্বাধীনতা কাপ আয়োজনের সময় নির্ধারণ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে ফুটবলার সংক্রান্ত জটিলতায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব আদালতের শরণাপন্ন হলে এর প্রভাব পড়ে অন্য ক্লাবগুলোতে। গেল মৌসুমে নিবন্ধিত 8 ফুটবলারকে এই মৌসুমে দলে ভেড়ায় চট্টগ্রাম আবাহনী, শেখ রাসেল ও আবাহনী লিমিটেড। কিন্তু উচ্চ আদালত ফুটবলারদের অন্য ক্লাবে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করলে বিপাকে পড়ে ক্লাবগুলো। এর পরিপ্রেক্ষিতেই পেছানো হয় চলতি মৌসুমের স্বাধীনতা কাপ। রাত 11টার সময় এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে নিহত 1, ক্যাম্পাস বন্ধ, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস। তনু হত্যার বিচার দাবিতে আজও সোচ্চার সারা দেশ। দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য লাশ তোলা হবে কাল, মামলা সিআইডিতে। আপিল বিভাগের বহাল রাখা মৃত্যুদণ্ডের রায় রিভিউয়ের আবেদন করলেন জামায়াত নেতা নিজামী। দ্রুতই নিষ্পত্তি করা হবে জানালো রাষ্ট্রপক্ষ। রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের $46,30,000 বাংলাদেশকে ফেরত দিতে অভিযুক্ত চীনা ব্যবসায়ীকে নির্দেশ ফিলিপিন্সের সিনেট কমিটি। মামলার প্রস্তুতি বাংলাদেশ ব্যাংকের। এবং কাল উদ্বোধন হচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও হলি ফ্যামিলি অংশ। পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।